আচ্ছা না, তাহলে এর আগের দিন আমরা ব্রিদিং ব্রিদিং এর যে মেকানিজম অত অব্দি আমাদের হয়েছিল। আজকে আমরা রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটি থেকে পড়বো। দেখো, প্রথমে পড়বো রেসপিরেটরি ভলিউমস। ভলিউমস গুলো আগে পড়বো, পরে পড়বো হচ্ছে ক্যাপাসিটি। তাহলে প্রথমে চলে আসা হচ্ছে টাইডাল ভলিউম। দেখো, টাইডাল ভলিউম মানে হচ্ছে নর্মাল ব্রিদিং ইন বা ব্রিদিং আউট করে কতটা হাওয়া আমরা বের করে দিচ্ছি বা কতটা হাওয়া ঢোকাচ্ছি। নর্মাল নর্মাল রেসপিরেশন করে কতটা ভলিউম অফ এয়ার ইন্সপায়ার করছি মানে ভিতরে ঢুকাচ্ছি লাংসের ভিতরে, বা এক্সপায়ার করছি মানে কতটা হাওয়া বের করে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলতো টাইডাল ভলিউম। ভালো করে শুনবা, যে ইম্পর্টেন্ট। তো এটা অ্যাপ্রক্সিমেটলি পার পার ব্রিদিং এ 500 ml করে হয়। 500 ml, তাহলে পার মিনিটে কত হচ্ছে? পার মিনিটে যদি আমরা 1 সেকেন্ডে একবার ব্রিদিং করি তাহলে মাল্টিপ্লাই 12 করো, বা মাল্টিপ্লাই একটু বেশি জোরে ব্রিদিং করলে 14 16 করো। তাহলে 6000 থেকে 8000 ml হচ্ছে পার মিনিট, তাই কি না? তাহলে এটা হচ্ছে তোমার টাইডাল ভলিউম, নর্মাল রেসপিরেশন মনে রাখবে, নর্মাল। এবার চলে আসো আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। যদি ইন্সপিরেশন ইন্সপিরেশন ইন্সপিরেটরি মানে আমরা নর্মাল ব্রিদিং করার পরে ফোর্সফুলি কতটা এক্সট্রা এয়ার ঢুকাতে পারছি, ফোর্সিবল, কথাটা বোঝো কিন্তু। নর্মাল ব্রিদিং করলাম, তারপরে ফোর্সফুলি কত আরো এক্সট্রা অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার ঢুকাতে পারছি, সেটাকে বলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর আইআরভি। এটা কত হয়? 2500 থেকে 3000 ml হলো। সেরকমই আবার হয় ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নর্মাল ব্রিদিং ব্রিদিং আউট করার পরে ফোর্সফুলি আরো এক্সপিরেশন করে কতটা এক্সট্রা এয়ার বাইরে বের করে দিচ্ছি, কতটা হয় সেটা মোটামুটি 1000 থেকে 1100 ml। স্যার ফোর্সফুলি যদি আমি এক্সট্রা এয়ার বার করি তাহলে কি ফোর্সফুলি হলে আমার কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে তো? তারপরে চলে আসো রেসিডিউয়াল ভলিউম। ফোর্সফুলি হাওয়া বের করার পরেও তোমার লাংসে কতটা এয়ার থেকে যায়, ঠিক আছে? ভলিউম অফ এয়ার, ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দা লাংস ইভেন আফটার ফোর্সিবল এক্সপিরেশন, মানে ইআরভি করার পরেও, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম করার পরেও, ফোর্সফুলি হাওয়া বের করে দেওয়ার পরেও তোমার লাংসে কিছুটা হাওয়া থেকেই যায়। কতটা হাওয়া থাকে? 1100 ml থেকে 1200 ml। তাহলে এগুলো সব ছিল হচ্ছে কি বলতো, ভলিউম ছিল, এগুলো সব ছিল ভলিউম। এবার এখান থেকে যতগুলো পড়বো এগুলো হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি করে বার করতে হয়? এই যে ভলিউম গুলো যে দেখলা, এই ভলিউম গুলোকেই তোমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, অ্যাডিং আপ, প্লাস করতে হবে। যেমন তোমাকে যদি ইন্সপিরেটরি ক্যাপাসিটি বের করতে হয়, ইন্সপিরেটরি ক্যাপাসিটি যদি বের করতে হয় তাহলে টাইডাল ভলিউমের সাথে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস করতে হবে। টাইডাল ভলিউম কত ছিল? টাইডাল ভলিউম ছিল হচ্ছে ধরে নাও 6000 টু 8000 ছিল, হ্যাঁ কি না, পার মিনিট। এবার তার সাথে তুমি, না সরি পার মিনিট কেন, পার টাইম, না না পার টাইম মানে এক একবারে। তোমার 500 ছিল, দেখো 500 ছিল। একবারে তুমি নর্মাল কতটা ব্রিদিং ইন বা ব্রিদিং আউট করতে পারো, তাই তো? সেটা হচ্ছে টাইডাল ভলিউম ছিল 500। আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে জোর করে তুমি এক্সট্রা আরো কতটা এয়ার ঢুকাতে পারো। আইআরভি কত ছিল? 2500 থেকে 3000। 2500 থেকে 3000, তাহলে এটার সাথে 2500 অর 3000 মানে, তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার 3000 থেকে 3000 থেকে তোমার 3500 ml। 3500 ml হচ্ছে তোমার কি বলতো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ডেফিনেশনটা দেখে নাও। টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার নর্মাল এক্সপিরেশন। মানে নর্মাল এক্সপিরেশন কি টাইডাল ভলিউম, হ্যাঁ কি না? মানে নর্মাল কতটা এয়ার বের করে দিল বা কতটা এয়ার ঢুকালো টাইডাল ভলিউম, তার সাথে আরো এক্সট্রা কতটা ইন্সপায়ার মানে আরো ফোর্সফুলি কতটা নিতে পারলো, মানে আইআরভি। বুঝতে পারছো তো? টোটালটা হচ্ছে তোমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি। সেরকমই আবার হয় এক্সপিরেটরি ক্যাপাসিটি। নর্মাল ইন্সপিরেশন করার পরে তুমি এক্সট্রা
কতটা এয়ার বাইরে বের করে দিচ্ছ। তো টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার নর্মাল ইন্সপিরেশন, নর্মাল ইনহেল করার পরে তুমি ফোর্সফুলি কতটা এয়ার, টোটাল কতটা এয়ার বের করে দিচ্ছ। তাহলে টাইটাল ভলিউম কত ছিল 500, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইআরভি কত ছিল, ইআরভি ছিল 1000 থেকে 1100, তাই কি না? তাহলে টোটাল কত হচ্ছে, মিনিমাম ভ্যালু হচ্ছে 1500, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1600। এত এমএল হচ্ছে তোমার এক্সপিরেটরি ক্যাপাসিটি। বুঝতে পারছো তো জিনিসগুলো? তারপরে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি। এটা কি? ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন দ্য লাংস আফটার নর্মাল এক্সপিরেশন। মানে নর্মাল এক্সপিরেশন কি, নর্মাল এক্সপিরেশন হচ্ছে তোমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, নাকি না? তার সাথে কি বলেছে যে কতটা এয়ার রিমেইন, রিমেইন মানে লাংসের ভিতরে যে এয়ারটা থাকে সেটাকে কি বলে, রেসিডুয়াল ভলিউম, নাকি না? তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত ছিল, 1000 থেকে 1100, 1000 থেকে 1100, তার সাথে রেসিডুয়াল ভলিউম অ্যাড করে দাও। রেসিডুয়াল ভলিউম কত ছিল, রেসিডুয়াল ভলিউম ছিল 1100 থেকে 1200 ml, 1100 থেকে 1200 ml। তাহলে মিনিমাম ভ্যালু কত হচ্ছে, এটার মিনিমাম ভ্যালু এটার মিনিমাম ভ্যালু অ্যাড করে দাও। তাহলে কত হচ্ছে 2100 থেকে এটার ম্যাক্সিমাম অ্যাড করে দাও 2300 ml। এটা হয়ে গেল তোমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। বুঝতে পারছো তো? পিআরবি ঠিক লিখলাম তো, 1000 থেকে 1100, হ্যাঁ ঠিক আছে। তারপরে চলে আসো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে কি? তারপরে চলে আসো কি পড়বো আমরা, ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে তোমাকে কি কি অ্যাড করতে হবে দেখে নাও। ভাইটাল ক্যাপাসিটিতে তোমাকে অ্যাড করতে হচ্ছে এইদিকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইভি, ইআরভি, টাইডাল ভলিউম টিভি, আর আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি। টোটাল কত তুমি এয়ার ঢোকাতে পারো প্লাস বের করতে পারো, প্লাস নর্মাল কত এয়ার ঢোকাতে পারো বা বের করতে পারো। the maximum the maximum volume of air a person can breathe in after forced expiration, ফোর্সফুলি হাওয়া বের করে দেওয়ার পরে, ফোর্সড এক্সপিরেশন করার পরে তুমি ম্যাক্সিমাম কতটা এয়ার ব্রিথ ইন করতে পারো। বুঝতে পারলাম? তাহলে ফোর্সড এক্সপিরেশন মানে কি হয়ে গেল, ইআরভি। এই যে ফোর্সড এক্সপিরেশন মানে হয়ে গেল ইআরভি। নর্মাল ব্রিদিংটাও তোমাকে নিতে হবে মানে টাইডাল ভলিউম, আর তার সাথে ম্যাক্সিমাম ভলিউম ব্রিদ ইন মানে কি আইআরভি, তাই কি না? তাহলে তিনটাকে অ্যাড করতে হচ্ছে। তাহলে ইআরভি মানে কি হয়ে গেল, ইআরভি মানে হয়ে গেল তোমার হচ্ছে কত, কত যেন 1000 থেকে 1100 প্লাস টাইডাল ভলিউম কত হয়ে গেল 500 প্লাস আইআরভি মানে কত হয়ে গেল ইন্সপিরেটরি তোমার 2500 থেকে 3000, হ্যাঁ কি না? তাহলে তিনটাকে অ্যাড করতে হবে। তাহলে আগে মিনিমাম ভ্যালু গুলো অ্যাড করে দাও, 2500 প্লাস 500 3000 প্লাস 1400 তাহলে 4000 থেকে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাড করো 3000 প্লাস 500, 3500 প্লাস 1100 মানে 4600 বা 4600 ml হচ্ছে তোমার ভাইটাল ক্যাপাসিটি। বুঝতে পারলাম? ভাইটাল ক্যাপাসিটির আরো একটা হয়ে গেল। আচ্ছা এবার চলে আসো, ভাইটাল ক্যাপাসিটির আরো একটা ফর্মুলা বানানো যেতে পারে। ভাইটাল ক্যাপাসিটির আরো একটা ফর্মুলা বানানো যেতে পারে। ভাইটাল ক্যাপাসিটি মানে কি, ইআরভি প্লাস টাইডাল ভলিউম প্লাস আইআরভি। তো দেখো তো এখানে ইআরভি প্লাস টিভি মানে কি, এক্সপিরেটরি ক্যাপাসিটি। তার মানে ইআরভি প্লাস টিভি মানে তুমি এক্সপিরেটরি ক্যাপাসিটি প্লাস আইআরভি করলেও তোমার কি বেরিয়ে যাচ্ছে বলো তো, ভাইটাল ক্যাপাসিটি বেরিয়ে যাচ্ছে কিন্তু। এটার আর একটা ফর্মুলা হতে পারে, হ্যাঁ কি না? আর টোটাল লাং ক্যাপাসিটি হয়ে গেল তোমার সবগুলোকে প্লাস করে দিতে হবে, মানে টোটাল ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেটেড ইন দ্য লাংস এট দ্য এন্ড অফ এ ফোর্সড ইন্সপিরেশন। ফোর্সফুলি ইন্সপিরেশন করার পরে
একদম সব নিতে হবে তোমাকে, রেসিডুয়াল ভলিউম প্লাস ইআরভি প্লাস টাইডাল ভলিউম প্লাস আইআরভি। তাহলে রেসিডুয়াল ভলিউম কত ছিল? রেসিডুয়াল ভলিউম ছিল হচ্ছে তোমার 1100 থেকে 1200। রেসিডুয়াল ভলিউম ছিল হচ্ছে তোমার 1100 থেকে 1200 প্লাস ইআরভি কত ছিল? 1000 থেকে প্লাস টাইডাল ভলিউম কত ছিল? 500 প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত ছিল? 2000 না তো, 2500 থেকে 3000, হ্যাঁ কি না? তাহলে টোটাল কত হচ্ছে আগে? মিনিমাম ভ্যালু গুলো অ্যাড করো। এইটা প্লাস এইটা হয়ে গেল 2100, 2100 প্লাস 500 2600, 2600 প্লাস 2500, 2600 প্লাস 2500 কত হচ্ছে? 5100। 5100 থেকে এবার ম্যাক্সিমাম ভ্যালু গুলো অ্যাড করো। 1200, 1200 প্লাস 1100 কত হচ্ছে? 2300, 2300 প্লাস 500 2800, 2800 প্লাস 3000 মানে 5800। 5800 ml হয়ে গেল তোমার টোটাল লাং ক্যাপাসিটি, হ্যাঁ কি না? আচ্ছা, এটার আরো অনেকগুলো ফর্মুলা বানানো যায়। এই এই আরভি প্লাস ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি, এগুলোর আরো অনেক ফর্মুলা বানানো যায়। কিরকম করে? যেমন দেখো, তুমি যদি আহ এখানে টিভি প্লাস আইআরভি কে একসাথে নিয়ে নাও। এই যে টিভি প্লাস, এই যে টিভি প্লাস, সরি, টিভি প্লাস আইআরভি, তাহলে কি হয়? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তার মানে এটার আর একটা ফর্মুলা হয়ে গেল কি? আরভি প্লাস ইআরভি প্লাস ইন্সপিরেটরি ক্যাপাসিটি, হ্যাঁ কি না? কারণ টিভি প্লাস আইআরভি মানে কি? ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এটাও হতে পারে। আচ্ছা, এবার যদি তুমি এটা করো, দেখো তো, আহ এবার যদি তুমি টিভি প্লাস ইআরভি করো, তাহলে কি হয়? এক্সপিরিটরি ক্যাপাসিটি, হ্যাঁ কি না? তুমি যদি টিভি প্লাস ইআরভি করো, তাহলে কি হচ্ছে? আরভি প্লাস টিভি প্লাস ইআরভি কে কি লিখবো? এক্সপিরিটরি ক্যাপাসিটি মানে ইসি প্লাস লাস্টে কি থাকলো? আইআরভি। এটাও একটা ফর্মুলা হতে পারে, বুঝতে পারলাম? আচ্ছা, আরো একটা ফর্মুলা হতে পারে। তুমি যদি তুমি যদি ইআরভি টিভি আর আইআরভি কে অ্যাড করে দাও, তাহলে কি বাড়ায়? ভাইটাল ক্যাপাসিটি, ঠিক না? দেখো তো, তাহলে আমি যদি ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি এই তিনটাকে একসাথে অ্যাড করে দিই, তাহলে কি বাকি থাকলো? সামনে কি থাকলো? আরভি, সামনে রেসিডিউয়াল ভলিউম প্লাস ভাইটাল ক্যাপাসিটি, এটাও হয় এটার ফর্মুলা। কথাটা বুঝতে পারলাম? তাহলে তার চারটা ফর্মুলা হতে পারে। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ফর্মুলা হতে পারে। সবগুলো ভলিউম বুঝতে পারলাম, সবগুলো ক্যাপাসিটি বুঝতে পারলাম, বুঝে? তাহলে এবার চলে আসো এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আমরা কোন কোন গ্যাস এক্সচেঞ্জ করি? আমরা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। এবার এক্সচেঞ্জ গুলো কোথায় কোথায় হয়? অ্যালভিওলাইতে হয়, আর হচ্ছে টিস্যুর ওখানে হয়, থাকি না? ভাবো এটা হচ্ছে অ্যালভিওলাই, ভাবো এটা অ্যালভিওলাই, ভাবো এটা ব্লাড ক্যাপিলারি, যেটা যাচ্ছে হার্টে, যেটা গেল হচ্ছে তোমার হার্টে, গেল হচ্ছে হার্টে। তারপরে হার্ট থেকে যাচ্ছে টিস্যুতে, ভাবো এটা হচ্ছে টিস্যু, টিস্যু সেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে? এখানে অক্সিজেন, অক্সিজেন ব্লাডে ঢুকছে, তাই কি না? সেই ব্লাডটা চলে যাচ্ছে হার্টে, হার্ট ওটাকে পাম্প করে পাঠাচ্ছে টিস্যুতে, তাই কি না? তাহলে টিস্যুতে অক্সিজেনটা ঢুকে গেল। এবার এবার টিস্যুতে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা টিস্যু থেকে চলে গেল ব্লাডে,
ব্লাড থেকে চলে গেল হার্টে, হার্ট ওটাকে পাম্প করে পাঠিয়ে দিল লাংসে। এবার লাংসে গিয়ে কার্বন ডাই অক্সাইডটা আবার অ্যালভিওলাইতে ঢুকে গেল, হ্যাঁ কি না? তাহলে দুই জায়গায় এক্সচেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে অ্যালভিওলাই টু ব্লাড, ব্লাড টু অ্যালভিওলাই, একটা হচ্ছে ব্লাড টু টিস্যু, টিস্যু টু ব্লাড। এই দুই জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। বুঝতে পারলাম? তাহলে এটাই দেখো এখানে লেখা আছে যে একটা অ্যালভিওলাই আর দা প্রাইমারি সাইট অফ এক্সচেঞ্জ অফ গ্যাস, আর একটা হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু, দুই জায়গা। অ্যালভিওলাই কোন প্রসেসে হয়, কোন কোন গ্যাস হয়, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। কোন প্রসেসে হয়, ডিফিউশন প্রসেসে হয়। কিভাবে হয়, প্রেসার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য, প্রেসার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। যদি অক্সিজেনের প্রেসার বেশি থাকে তাহলে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢুকবে, আর যদি কার্বন ডাই অক্সাইডের প্রেসার বেশি থাকে তাহলে ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয় যাবে। এছাড়াও গ্যাসের তোমার হচ্ছে যেই মেমব্রেন দিয়ে এক্সচেঞ্জটা হচ্ছে সেটার থিকনেস এর উপরেও ডিপেন্ড করে, প্লাস কোন গ্যাসের মানে ব্লাডের মধ্যে সলিবিলিটি কোন গ্যাসের বেশি সেটার উপরেও ডিপেন্ড করে। তাহলে এখানে লেখা আছে যে solubility of gases as well as the thickness of membrane involved in diffusion are also some important factors that can affect the rate of diffusion. মেনলি কি, মেনলি প্রেসার, মেনলি প্রেসার আর কনসেন্ট্রেশন, এটা এক নাম্বার, এটা একটা ফ্যাক্টর। দুই নাম্বার কি বললাম, সলিবিলিটি অফ গ্যাস, এটা দুই নাম্বার। তিন নাম্বার কি বললাম, থিকনেস অফ দ্য মেমব্রেন। এই তিনটা ফ্যাক্টরের উপরে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। অত ক্যাজুয়ালি নিও না, ঠিক করে বসো এগুলা, হয়েছে? এবার যদি অক্সিজেনের প্রেসার হয়, অক্সিজেনের যে কোনো গ্যাসের প্রেসারকে বলে পার্শিয়াল প্রেসার, কি বলে, পার্শিয়াল প্রেসার। তো যদি অক্সিজেনের প্রেসার হয় তাহলে বলে PO2, যদি কার্বন ডাই অক্সাইডের প্রেসার হয় তাহলে বলে PCO2। এবার এখানে দেখো, এইখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে, আমাকে টেবিলটা পরে বলবো এখনই, হ্যাঁ। অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 159 mmHg তে দেওয়া আছে কিন্তু এগুলো, হ্যাঁ, mmHg, মিলিমিটার হাইগ্রারজিয়াম। অ্যালভিওলাইতে কত, 104 অক্সিজেনের কিন্তু। ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 40। অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 95। আর টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসার হচ্ছে 40। অন দি আদার হ্যান্ড কার্বন ডাই অক্সাইড, অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের প্রেসার হচ্ছে 0.3। অ্যালভিওলাইতে কত, 40। ডিঅক্সিজেনেটেড ব্লাডে কত, 45। অক্সিজেনেটেড ব্লাডে কত, 40। আর টিস্যুতে কত, 45। এরকম ভাবে জিনিসটা মনে রাখো, হ্যাঁ। মনে রেখে এটা আমাকে এখন বলবা, এই ডেটাগুলো আমাকে এখন বলবা, এই ডেটাগুলো এখন আমাকে বলবা, আমি তাহলে গ্যাসিয়াস সেকশনটা ঠিক করে বুঝাই দেবো। ভাবো এটা হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই, আর এইটা হচ্ছে এখান দিয়ে যাচ্ছে ব্লাড, তারপরে ব্লাডটা গেল টিস্যুতে। এইটা ভাবো হচ্ছে টিস্যু, এটা ভাবো হচ্ছে টিস্যু বা সেল। আর এইটা ভাবো, এগুলা ভাবো হচ্ছে ব্লাড ক্যাপিলারি, হ্যাঁ। প্রথমে এবার একটা একটা করে দেখি। দেখো, অ্যালভিওলাইতে, অ্যালভিওলাইতে তোমার অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, হ্যাঁ কি না? ব্লাডের মধ্যেও তোমার অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, হ্যাঁ কি না? ব্লাডের মধ্যেও অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইডও আছে। আবার টিস্যুর মধ্যেও অক্সিজেন ভাবো আছে, টিস্যুর মধ্যেও ভাবো কার্বন ডাই অক্সাইড আছে। ঠিক। এবার ওই টেবিলটা দেখে বলবা, অ্যাটমসফিয়ারটা আগে, অ্যাটমসফিয়ারটা ভাবো বাইরে, বাইরে ভাবো অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারেও অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, ঠিক আছে? এবার দেখো, তাহলে প্রথমে অ্যাটমসফিয়ারে অক্সিজেনের প্রেসার কত, অ্যাটমসফিয়ারে, হ্যাঁ, 159, তাই কি না? আর অ্যালভিওলার মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 104। তার মানে এখানে প্রেসার বেশি, বাইরে প্রেসার বেশি, ভিতরে প্রেসার কম। আর এয়ার সব সময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ঢুকলো, তাহলে এরকম করে ঢুকলো, তাই কি না? আর ওই প্রেসারটা কিভাবে করে এর আগের দিনই আমি ব্রিদিং প্রসেসে আমি কিন্তু বলে দিয়েছি, ওইটা ভিডিওটা দেখে নিও।
এবার বলো ব্লাডের মধ্যে, এই যে ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত বলো। ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত দেওয়া আছে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে বলো। ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এখানে 104, 104, এখানে 40, এখানে বেশি এখানে কম, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে অক্সিজেন ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে ঢুকলো, হ্যাঁ কি না। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এখন কি হয়ে গেলো, অক্সিজেনেটেড হয়ে গেলো। তাহলে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 95। তাহলে 40 থেকে হয়ে গেলো 95, হলো, বুঝতে পারলাম। তাহলে এই অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, প্রথমে হার্টে গেল, হার্ট ওটাকে পাম্প করে কোথায় পাঠালো, টিস্যুতে পাঠালো, হ্যাঁ কি না। তাহলে এই অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 95, তোমরাই বললা। কিন্তু টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসার কত বলো, 40। তাহলে দেখো এখানে বেশি এখানে কম, হ্যাঁ কি না। তাহলে বেশি থেকে কমের মধ্যে মানে ব্লাডের থেকে অক্সিজেন টিস্যুর মধ্যে ঢুকে গেল। এবার এই অক্সিজেনটাকে ইউজ করলো, রেসপিরেশন করলো, রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো সেলের মধ্যে। এবার টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত বলো, 45। আর এই যে ব্লাডটা ছিল, এই ব্লাডটা ছিল অক্সিজেনেটেড ব্লাড, কারণ এখানে অক্সিজেন বেশি ছিল, হ্যাঁ কি না। তাহলে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত বলবো, 40। তাহলে ভিতরে 45 মানে বেশি, আর ব্লাডের মধ্যে 40 মানে কম। তাহলে বেশি থেকে কমের দিকে কার্বন ডাই অক্সাইড চলে গেল, মানে টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ কি না। তাহলে এখন এই ব্লাডটা হয়ে গেল ডিঅক্সিজেনেটেড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে গেল, হার্ট ওটাকে পাম্প করে লাংসে পাঠালো। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার ছিল 40, কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত ছিল, 40। আর অ্যালভিওলার মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, হ্যাঁ না, ও সরি সরি সরি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে একটু মিস হয়ে গেছে, কোনো মানে বড় কিছু মিস হয়নি। এখানে অক্সিজেনের ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার 40, তাই তো। কিন্তু এখান থেকে যখন কার্বন ডাই অক্সাইড, এই যে এখান থেকে যখন কার্বন ডাই অক্সাইড ঢুকলো, তখন তো ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে গেল। তাহলে 40 থেকে প্রেসারটা কত হয়ে যাবে, 45 হয়ে গেল। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে গেল, হার্ট থেকে চলে গেল লাংসের ওখানে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 45। আর অ্যালভিওলার মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 40। তাহলে এখানে 45 মানে বেশি, এখানে 40 মানে কম। তাহলে বেশি থেকে কমের দিকে কার্বন ডাই অক্সাইড ব্লাড থেকে অ্যালভিওলাইতে চলে যায়। তাহলে অ্যালভিওলার মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার 40, আর অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 0.3। তার মানে এখানে এবার বেশি, বাইরে কম, তার মানে অ্যালভিওলাই থেকে এরকম করে বাইরে বেরোবে গেল। বুঝতে পারলাম জিনিসটা, ঠিক আছে তো। এই সেম জিনিসই দেখো এইখানে বইয়ের মধ্যেই ছবিতে দেওয়া আছে, বইয়ের মধ্যে ছবিতে দেওয়া আছে, পারবা তো। মাঝখানে খালি হার্টটাকে ইনক্লুড করে দিয়েছে, আমার ছবিটাতে হার্ট নেই, এখানে হার্ট আছে, এইটাই। তাহলে এবার দেখো তো, সরি, হ্যাঁ, এখানেও ওইভাবেই বলা আছে। মানে যদি বাইরে অ্যাটমসফিয়ারটাকে নাও, অ্যাটমসফিয়ার এটিএম, এখানে অক্সিজেন, এখানে কার্বন ডাই অক্সাইড, বাইরে অক্সিজেনের প্রেসার কত, 104, 159, হ্যাঁ। আর ভিতরে অক্সিজেন কত, 104, তাই তো। তাহলে বেশি থেকে কমের দিকে ঢুকলো, যে অক্সিজেন ঢুকলো। এবার এখানে 104, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেন কত, 40। তাহলে এখানে 104, এখানে 40। তাহলে এখান থেকে অক্সিজেন এখানে ঢুকলো, ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে ঢুকলো। কিন্তু ব্লাডটা এখন হয়ে গেল কি, অক্সিজেনেটেড, তাই তো। এই অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, অক্সিজেনের ব্লাডটা হার্টে গেল, হার্ট থেকে পাম্প করে চলে গেল টিস্যুতে। এবার অক্সিজেনের ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত, 95। কিন্তু টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসার কত, টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসারটা বলো, টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসারটা বলো, 40। তাহলে এখানে 95, এখানে 40। তাহলে এখান থেকে অক্সিজেন এখানে ঢুকলো, হ্যাঁ কি না। আর কার্বন ডাই অক্সাইড এখান থেকে বেরোচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড, সরি, অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড 40। আর টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত বলো, 45। তাহলে এখানে বেশি এখানে কম, তাহলে এখান থেকে এইদিকে ঢুকলো, হ্যাঁ কি না। তাহলে এখন ব্লাডটা হয়ে গেল ডিঅক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 40। এই 45 ওয়ালা ব্লাডটা চলে গেল হার্টে, হার্ট থেকে চলে গেল লাংসে। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 45। আর অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 40। তাহলে 45 থেকে 40 দিকে গেল কার্বন ডাই অক্সাইড। তারপরে বাইরে অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত, 0.3।
আর তার মানে ভিতরে 40, বাইরে 0.3, তাহলে বেশি থেকে কমের দিকে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। ঠিক আছে তো? টোটালটাই কিসের ব্যাপার? প্রেসারের খেলা। কিন্তু প্রেসার ছাড়াও আরো আরো কি কি ফ্যাক্টর আছে বললাম, এই যে 2 3 করে লেখা আছে, সলিবিলিটি অফ গ্যাস আর থিকনেস অফ দা মেমব্রেন। ঠিক আছে তো? ওগুলো ভুললে চলবে না। নেক্সট তাহলে কি টপিক আছে? তাহলে এটা না, মার্কিং গুলো করে নাও, মার্কিংটা করে নাও। প্রথমে হচ্ছে তোমার মার্কিং করো, এই যে এটা, এই যে এই মার্কিং গুলো আগে করো, এই মার্কিং গুলো আগে করো। হয়েছে? এই মার্কিং গুলো করো তাড়াতাড়ি। উদ্দেশ্যি। হয়েছে এই মার্কিংটা? এবার এই যে সিমিলারলি, এখান থেকে মার্কিংটা কোথা কত অবধি শেষ হয়েছে? সিমিলারলি থেকে মার্কিংটা শেষ হয়েছে তোমার, হ্যাঁ, হলো না, হলো না। ওটা দেখে নাও, এই যে অ্যালভিওলাই পর্যন্ত করো। অ্যালভিওলাই অবধি আমি বোঝানো হয়েছে এখনো পর্যন্ত, তারপরে মার্কিং করে রাখো, কিন্তু আমি বলছি। মার্কিং করা হয়ে গেছে? এখান থেকে এবার বলছি, দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে, ওই যে এখনই বললাম না, আর একটা জিনিস আছে, সলিবিলিটি অফ গ্যাসেস, বললাম কি না? আর একটা ফ্যাক্টর গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য। তো স্যার কোন গ্যাসের সলিবিলিটি ব্লাডের মধ্যে বেশি? মনে রাখবা, কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটি 20 থেকে 25 টাইমস বেশি অক্সিজেনের থেকে ব্লাডের মধ্যে। সেই জন্য কার ডিফিউশনটা বেশি তাড়াতাড়ি হবে বলো? কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন মেমব্রেন দিয়ে, মানে পার ইউনিট ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেসার ইজ মাচ হায়ার কম্পেয়ার টু দ্যাট অফ অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের প্রেসারটা বেশি হবে, সরি সলিবিলিটিটা বেশি হওয়ার জন্য ওটাকে আমরা তাড়াতাড়ি ডিফিউশন আউট করে বের করে দিই। আর 3 নাম্বার ফ্যাক্টর কি ছিল বলো? 3 নাম্বার ফ্যাক্টর কি ছিল? ডিফিউশন মেমব্রেন, হ্যাঁ কি না? সলিবিলিটি ছাড়া আর একটা কি ছিল? ডিফিউশন মেমব্রেন। তাহলে ডিফিউশন মেমব্রেনটা কি আগে দেখে নাও। দেখো, একটা হচ্ছে অ্যালভিওলাই এর মেমব্রেন, এই যে একটা হচ্ছে, এই যে দেখো অ্যালভিওলাই এর যে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে ঘেরা এই যে অ্যালভিওলাই এর যে মেমব্রেনটা, এইটা। 2 নম্বর হচ্ছে যে ব্লাড ভেসেলটা আছে, ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারির মেমব্রেনটা, হ্যাঁ কি না? ব্লাড ক্যাপিলারির মেমব্রেনটা। আর 3 নম্বর হচ্ছে এদের দুজনের মাঝখানে এই যে এই জায়গাটা, এদের দুজনের মাঝখানে যে জায়গাটা আছে, সেটা হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স, এইটা। তাহলে 3টা জায়গাকে পার করে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে এক্সচেঞ্জ হতে হয়। একটা কি বললাম? অ্যালভিওলার ওয়াল। 2 নম্বর কি বললাম? ব্লাড ক্যাপিলারির ওয়াল। আর 3 নম্বর বললাম হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স। এই 3টা লেয়ার। তো 3টা লেয়ারের থিকনেস কত? 3টা লেয়ারের থিকনেস মানে কয়েক মিলিমিটারও হবে না, খুবই কম। তাহলে কি কি? একটা বললাম স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, 2 নম্বর বললাম এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি, মানে ব্লাড ক্যাপিলারি। আর 3 নম্বর বললাম হচ্ছে বেসমেন্ট সাবস্টেন্স। টোটাল এটার থিকনেস হচ্ছে less than a millimeter, খুবই কম। তাহলে খুব থিন হওয়ার জন্য ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড খুব তাড়াতাড়ি হবে, ফেভারেবল। ফেভারেবল মানে কি এটা? মানে অতটাও ঠিক না যে ডিফিউশন হবে না। বুঝাতে পারলাম? হয়েছে? নেক্সট চলে আসো, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, খুব ভালো করে শুনবা, এই দিকে দেখো। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, তো দেখো, যে কোনো গ্যাস বলো, অক্সিজেন বলো, কার্বন ডাই অক্সাইড বলো, ব্লাড দিয়েই ট্রান্সপোর্ট হয়, তাই কি না? এবার এই দিকে তাকাও, ব্লাডের 2টা কম্পোনেন্ট ট্রান্সপোর্ট করে, আরবিসিও, আরবিসিও ট্রান্সপোর্ট করে, অক্সিজেনকেও ট্রান্সপোর্ট করে, কার্বন ডাই অক্সাইডকেও ট্রান্সপোর্ট করে। আর ব্লাডের যে ফ্লুইড পার্টটা, ওটাকে কি বলে? প্লাজমা। প্লাজমা অক্সিজেনকেও ট্রান্সপোর্ট করে, কার্বন ডাই অক্সাইডকেও ট্রান্সপোর্ট করে। ঠিক আছে? প্লাজমাটা আমি পরে বুঝাচ্ছি, আগে আরবিসিটা আগে দেখো, আগে আরবিসিটা বুঝো। এইদিকে দেখো, আরবিসির মধ্যে একটা
পিগমেন্ট থেকে তোমরা সবাই জানো হিমোগ্লোবিন, হ্যাঁ কি না? এইচবি লিখে দিলাম। হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে তখন কি বানায়? অক্সি হিমোগ্লোবিন, হ্যাঁ কি না? অক্সি হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথেও বাইন্ড করে। কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে যখন করে তখন কি বানায়? কার্বামিনো হিমোগ্লোবিন। তখন যে কম্পাউন্ডটা বানায় সেটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। হয়েছে? তাহলে অক্সি হিমোগ্লোবিন ফর্মে অক্সিজেন ক্যারি করে 97%। ঠিক আছে? বাদ বাকি অক্সিজেন প্লাজমা দিয়ে ক্যারি ট্রান্সপোর্ট হয় ডিজলভ ফর্মে 3%। তাহলে 97 + 3 টোটাল কত হলো? 100%। হলো? এবার কার্বন ডাই অক্সাইড এই যে কার্বামিনো হিমোগ্লোবিন মানে আরবিসি ক্যারি করে 20 থেকে 25%। ঠিক আছে? বাদ বাকিটা প্লাজমা দিয়ে ক্যারিড আউট হবে। এবার প্লাজমা কার্বন ডাই অক্সাইডকে দুটো ফর্মে ক্যারি করে। এক ডিজলভ ফর্মে ক্যারি করে। ডিজলভ মানে কি? কার্বন ডাই অক্সাইড ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যায় তাহলে কি বানাবে? H2CO3, হ্যাঁ কি না? H2CO3 বানাবে। তাই এই H2CO3 ফর্মে কত পার্সেন্ট ক্যারি করে? 7%। হলো? কিছুটা H2CO3 আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে HCO3 মাইনাস আর হাইড্রোজেন আয়ন বানায়। এই যে দেখো, এইচ এইচ কত হচ্ছে? H2, তাই কি না? আর এইদিকে CO3। এই H2CO3 কিছুটা পার্ট এরকম ভেঙে যায়, HCO3 মাইনাস, এটাকে বলে বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়ন ফর্মে কতটা কার্বন ডাই অক্সাইড ক্যারি করে? 70%। বুঝাতে পারলাম? অক্সিজেনকে ক্যারি করে আরবিসি কতটা ক্যারি করে? 97% ইন দা ফর্ম অফ অক্সি হিমোগ্লোবিন। বাদ বাকি অক্সিজেন প্লাজমার মধ্যে ডিজলভ স্টেটে ক্যারিড আউট হয় 3%। হলো? আর কার্বন ডাই অক্সাইড, আরবিসির হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইড ক্যারি করে ইন দা ফর্ম অফ কার্বামিনো হিমোগ্লোবিন 20 থেকে 25%। প্লাজমার মধ্যে ডিজলভ ফর্মে মানে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার বাইকার্বনেট তোমার ফর্মে ক্যারিড আউট হয় 7%। হলো? আর কিছুটা বাইকার্বনেট ভেঙে যায়, ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন বানায়। এই বাইকার্বনেট আয়ন ফর্মে ক্যারি করে ম্যাক্সিমাম ক্যারি করে, সেটা হচ্ছে 70%। যদি না বুঝে থাকো তাহলে ছবি দিয়ে বুঝাচ্ছি। এই যে দেখো একটা ছবি আঁকালাম। ছবিটা ভাবো এটা হচ্ছে একটা, ভাবো এটা একটা ব্লাড ভেসেল। হলো? এই ব্লাড ভেসেলের মধ্যে এটা একটা আরবিসিও আছে, আবার বাইরের দিকে যে ফ্লুইডটা সেটা প্লাজমাও আছে। হলো? তো আরবিসির মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট ক্যারি হচ্ছে? 97%। আর প্লাজমার মধ্যে অক্সিজেন ক্যারি হচ্ছে কত পার্সেন্ট? 3%। হলো? আর কার্বন ডাই অক্সাইড আরবিসির মধ্যে কার্বন ডাই অক্সাইড ক্যারি হচ্ছে কত? 23%। অ্যাভারেজ নিয়ে নিলাম 20 to 25, মানে ধরে নাও 23%। হলো? ডিজলভ ফর্মে কতটা? ডিজলভ ফর্ম মানে H2CO3 ফর্মে কতটা? H2CO3 ফর্মে 7%। আর তোমার আয়ন ফর্মে মানে HCO3 মাইনাস ফর্মে কতটা? 70%। তাহলে 70 + 7 কত হচ্ছে? 77 + 23 কত হচ্ছে? টোটাল 100%। বুঝতে পারলে তো? এইভাবে দুটো গ্যাস ক্যারিড আউট হয়, তাহলে ট্রান্সপোর্ট হয়। তাহলে প্রথমে চলে আসো ট্রান্সপোর্ট অফ, আচ্ছা এখানে এই জিনিসগুলো, এই যে কোনটা কত পার্সেন্ট এটা এই প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে। এই প্যারাগ্রাফটা ব্র্যাকেট করে দাও। ঠিক আছে? তাহলে প্রথমে চলে আসো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। তাহলে বেশিরভাগ অক্সিজেন যেহেতু আরবিসি ক্যারি করে, বেশিরভাগ অক্সিজেন যেহেতু আরবিসি ক্যারি করে, আরবিসির মধ্যে কি আছে? হিমোগ্লোবিন, যেটা অক্সিজেনের সাথে বাইন্ড করে কি বানায়? অক্সি হিমোগ্লোবিন। তো আমরা শুধুমাত্র এটা এই ফর্মে কত পার্সেন্ট? 97%, তাই তো? তো আমরা শুধু এটাই পড়বো, অক্সি হিমোগ্লোবিন ফর্মেই আমরা পড়বো। তাহলে ইচ হিমোগ্লোবিন মলিকিউল, একটা হিমোগ্লোবিন মলিকিউল কতগুলো অক্সিজেনের সাথে বাইন্ড হতে পারে? দেখো, 4টা অক্সিজেনের সাথে বাইন্ড হতে পারে। হুম। আর এই অক্সিজেনের বাইন্ড হওয়াটা কিসের উপরে ডিপেন্ড করে? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, যেটা এখনই আমরা বললাম। ইয়েস অর নো? এবার ব্যাপারটা হচ্ছে যে পার্শিয়াল প্রেসার ছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো অক্সিজেনের আরবিসির সাথে লাগাটাকে এফেক্ট করতে পারে। একদিকে দেখো,
পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ছাড়াও, এটা 1 নাম্বার, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ছাড়াও পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড 2 নাম্বার। তারপর হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 3 নাম্বার। আর হচ্ছে টেম্পারেচার মানে 4 নাম্বার। এই টোটাল 4টা জিনিস আরবিসির সাথে অক্সিজেন লাগবে কি লাগবে না সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। স্যার কিভাবে ইনফ্লুয়েন্স করে শুনছো তো? তাহলে আমি কি বকে যাচ্ছি নাকি? যদি এইদিকে দেখবা কি কি বললাম। আমি বললাম হচ্ছে অক্সিজেনের সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড হবে কি হবে না তার 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ কি না? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন মানে PO2, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড মানে PCO2, তারপরে হচ্ছে ব্লাডের মধ্যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আর বডি টেম্পারেচার। ঠিক আছে? তো শুধুমাত্র প্রথমটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হচ্ছে কিসের বলতো? তোমার অক্সিজেনটা, হ্যাঁ বুঝে গেছি, হ্যাঁ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ফরমেশন অফ অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে? মানে যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়ে তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিংটাও বাড়বে, বুঝতে পারলা? আর যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে তাহলে এটাও কমবে। হলো? কিন্তু যে বাকি 3টা আছে, বাকি 3টা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফরমেশনের সাথে, অক্সি হিমোগ্লোবিন ফরমেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? যদি কার্বন ডাই অক্সাইডের প্রেসার বাড়ে, হাইড্রোজেন আয়নের প্রেসার বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, তাহলে অক্সি হিমোগ্লোবিনের ফরমেশন কমবে। বুঝতে তো পারলাম? ইনভার্সলি প্রপোর্শনাল। বা এগুলা যদি কমে তাহলে অক্সি হিমোগ্লোবিন ফরমেশন বাড়বে, মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বেশি করে লাগবে। জিনিসটা হলো তো? না বুঝতে পারলে বলো, আর একবার বলছি তাহলে। শুধুমাত্র পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর বাকিগুলোর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হুম। তাহলে দেখো, আমাকে এবার জিনিসটা বলো যে অ্যালভিওলাই এর এখানে কি ঘটনা ঘটছে। অ্যালভিওলাই, আর এখানে লিখে দিলাম ব্লাড। অ্যালভিওলাই আর ব্লাড কি কি জিনিস? PO2 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, আর হচ্ছে টেম্পারেচার। এই 4টা জিনিসই তো, একই না? অ্যালভিওলার সাইটে কি তোমার হচ্ছে PO2টা, PO2টা এখানে লিখতে হবে PO2। অ্যালভিওলার সাইটে PO2 বেশি, একই না? আর PCO2 কম, হাইড্রোজেন আয়ন কম, টেম্পারেচারও কম, সেই জন্য অক্সিজেন ব্লাডের মধ্যে ঢোকে। বুঝতে পারলা? মানে অক্সি হিমোগ্লোবিন ফরমেশনটা হয়। কিন্তু টিস্যুর এখানে কি? টিস্যুর এখানে তোমার এইখানে আমাকে রাখতে হবে PO2, আর ভিতরে রাখতে হবে PCO2, তারপরে হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর হচ্ছে টেম্পারেচার। তো টিস্যুর জায়গাটাতে কি কার্বন ডাই অক্সাইড এর কনসেন্ট্রেশন বেশি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি, টেম্পারেচার বেশি, কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কম। তাই এখানে কি হয়, হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেনটা লেগেছিল ওইটা এখানে ভেঙে যাবে, হিমোগ্লোবিন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে, আর এই অক্সিজেনটাই ঢুকে যায় টিস্যুর মধ্যে। বুঝতে পারলা? এখানে হিমোগ্লোবিন আর অক্সিজেন বাইন্ড করে, অ্যালভিওলার সাইটে হিমোগ্লোবিন আর অক্সিজেন বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন বানায়, অক্সি হিমোগ্লোবিন বানায়। এই অক্সি হিমোগ্লোবিনটা যখন টিস্যুর ওখানে আসে তখন টিস্যুর এখানে কন্ডিশন গুলো উল্টা, অক্সিজেনের প্রেশার কম, বাকিগুলোর প্রেশার, বাকিগুলোর ইয়েগুলো ভ্যালুগুলো হাই। সেই জন্য এখানে হিমোগ্লোবিন আর অক্সিজেনের যে কম্পাউন্ডটা মানে অক্সি হিমোগ্লোবিন উল্টা ভেঙে যায়, হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, অক্সিজেন আলাদা হয়ে যায়, আর অক্সিজেনটা ঢুকে যায় টিস্যুর মধ্যে। তার মানে জিনিসটা ঠিক এরকম। এইবার সিম্পল হয়ে যাবে আশা করি। হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন লেগে অক্সি হিমোগ্লোবিন বানানোর জন্য, অক্সি হিমোগ্লোবিন বানানোর জন্য কি হতে হবে? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হাই হতে হবে, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর টেম্পারেচার এই সবগুলোকে কম হতে হবে, হ্যাঁ কি না? এটা কোথায় হবে? এই কন্ডিশনটা কোথায় হবে বলো?
অ্যালভিওলাই এর ওখানে হবে, হ্যাঁ কি না? আর টিস্যুর এখানে উল্টাটা হবে। টিস্যুর এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কম হবে, আর PCO2, তারপরে হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর টেম্পারেচার, হ্যাঁ, এইগুলো সব এখানে বেশি হবে। কোথায়? টিস্যুর এখানে। টিস্যুর এখানে বেশি হবে, তাই ওখানে হিমোগ্লোবিন আর অক্সিজেনের যে কম্পাউন্ডটা মানে অক্সি হিমোগ্লোবিন ভেঙে যাবে। ভেঙে গিয়ে অক্সিজেন আর হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে। বুঝতে পারলাম? তো অ্যালভিওলাইতে এখানে যে এই রকমের কন্ডিশন হওয়ার জন্য, এই যে এইরকম কন্ডিশন হওয়ার জন্য অ্যালভিওলাই থেকে অক্সিজেন ঢুকলো, হলো, এই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে লেগে বানালো অক্সি হিমোগ্লোবিন, ঠিক। এই অক্সি হিমোগ্লোবিনটা যখন টিস্যুর এখানে আসছে, টিস্যুর এখানে, এই যে টিস্যুর এখানে যখন আসছে টিস্যু, তখন এই অক্সি হিমোগ্লোবিনটা উল্টা প্রসেসে মানে উল্টা কন্ডিশনের জন্য অক্সি হিমোগ্লোবিনটা উল্টা দিকে, এই যে উল্টা দিকে ভেঙে গেল। অক্সিজেন আলাদা হয়ে গেলো, হিমোগ্লোবিন আলাদা হয়ে গেলো, আর অক্সিজেনটা ঢুকে গেল কোথায়? টিস্যুর মধ্যে। বুঝতে পারলাম? এইরকম হচ্ছে অক্সিজেনের ট্রান্সপোর্টটা। তো অক্সিজেনের ট্রান্সপোর্টে অত কোনো ঝামেলা নেই। অক্সিজেনের ট্রান্সপোর্টে কোনো রকম অত ঝামেলা নেই। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে যে এই যে, এখানে একটা আমি কার্ভ পাবো। দেখো এখানে একটা গ্রাফ পাবো। এই গ্রাফটা হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। গ্রাফটার নাম কি? অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। তো মনে করো আমি এখানে বললাম হিমোগ্লোবিন আছে মনে করো 0%, ঠিক আছে? হিমোগ্লোবিন 0%। তারপরে মানে হিমোগ্লোবিন 0% না, অক্সি হিমোগ্লোবিন মনে করো 0%। এই যে কি লেখা আছে এখানে, পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, মানে অক্সি হিমোগ্লোবিন। বুঝতে পারলাম? তো যদি, আর এই অ্যাক্সিসে কি আছে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, ঠিক আছে? তাহলে তুমি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি 0 হয়, তাহলে অক্সি হিমোগ্লোবিন ফর্মেশনও 0% হবে। এবার ধরে নাও পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন তুমি 20 mmHg করে দিলা, এটা কিসে আছে? mmHg তে আছে, হ্যাঁ কি না? তাহলে 20 mmHg তে থাকলে কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেশন হচ্ছে? মোটামুটি 30%, হ্যাঁ কি না? 30% হিমোগ্লোবিন স্যাচুরেশন হচ্ছে। 20 আর 40-র মাঝখানে কি হয়? 30। যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আরো বাড়াই, 40% করে দিই, 40 mmHg করে দিই, তাহলে 40 mmHg তে কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে? মোটামুটি তোমার 80 আর 70-র মাঝখানে ধরে নিলাম 75%, হ্যাঁ কি না? যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 60 mmHg করে দিই, তাহলে কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে? তোমার মোটামুটি 90% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে। আর যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 80 mmHg করে দিই, তাহলে তোমার কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে? মোটামুটি ধরে নাও 98% স্যাচুরেটেড হচ্ছে। আর যদি মোটামুটি ধরে নাও এই জায়গাটায় 80 আর 100-এর মাঝখানে কি হয়? 90। তাহলে 90 mmHg অক্সিজেনের পার্শিয়াল প্রেসারে পুরো একেবারে 100% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এরপরেও যদি তুমি অক্সিজেনের প্রেসার আরো বাড়াও 100, 110, তাও কিন্তু ওটা 100%ই থাকবে। 100%-এর বেশি তো আর স্যাচুরেশন হতে পারে না। 100%-এর বেশি কোনো ভ্যালু হয় না। কথাটা বুঝলা? এই যে 90টা যে জানো জানো না, আমি তোমাদেরকে বুঝালাম 90 mmHg কোথায় থাকে। অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 90 mmHg কোথায় থাকে বলো? 90 mmHg এই যে দেখো অ্যালভিওলায়ের এখানে থাকে, দেখো অ্যালভিওলায়ের এখানে থাকে। 90 না, চলো 104, থাকি না? এই যে দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার মেন জিনিসটা। তো অক্সিজেন যে হিমোগ্লোবিনের সাথে লাগবে অ্যালভিওলার ওখানে, ওইটা এই কার্ভ দিয়ে ইয়ে করা যায়। এবার যদি আমি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আরেকটু বাড়াই, আমার কথাটা মন দিয়ে শুনবা। অক্সিজেনের পার্শিয়াল প্রেসার যদি আরেকটু বাড়াই, গ্রাফটা বুঝতে পেরেছো তো? অক্সিজেনের পার্শিয়াল প্রেসার যদি আরেকটু বাড়াই, তাহলে এই গ্রাফটা তাড়াতাড়ি অ্যাচিভ হবে। আমার কথাটা বুঝলা? গ্রাফটা তাড়াতাড়ি অ্যাচিভ হবে, তাড়াতাড়ি অ্যাচিভ হবে মানে এইরকম, মানে এই দিকে শিফট করে গেল। বুঝতে পারলাম? আর অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে গেল এইদিকে হ্যাঁ, বা অন্যগুলো বেড়ে গেল, যে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন বা টেম্পারেচার বেড়ে গেল,
তাহলে গ্রাফটা একটু দেরিতে অ্যাচিভ হবে, মানে এই দিকে শিফট করবে, এই দিকে শিফট করবে। বুঝাতে পারলাম? এটাকে বলে বোর এফেক্ট। বইতে লেখা নাই, তাও বলে দিলাম, এটাকে বলে বোর এফেক্ট, এই শিফট হওয়াটা। তাহলে বলো, এই তোমার লেফট সাইডে শিফটিং হবে কোন দিকে, কোথায়, অ্যালভিওলাই না টিস্যু? অ্যালভিওলাই, ওখানে লেফট সাইডে শিফট হবে অ্যালভিওলাই, কারণ ওখানে কন্ডিশন গুলো ফেভারেবল আছে। ওখানে PO2 হাই আছে, আর বাকি বাকিগুলো আমি লিখলাম না, ওগুলো কম আছে, তাই কি না? আর রাইট সাইডে শিফট হবে কোথায়? টিস্যুর ওখানে, তাই কি না? টিস্যুর ওখানে রাইট সাইডে শিফট হবে, কারণ ওখানে PO2 কম আছে আর বাকিগুলো হাই আছে। এই জন্য এই শিফটিংটা কিন্তু হয়। দেখো এখানে লেখা আছে যে অ্যালভিওলাইয়ের মধ্যে কিরকম কন্ডিশন, PO2 হাই, বাকি সবগুলো লো, হ্যাঁ কি না? যেটা কিনা অক্সি হিমোগ্লোবিনের জন্য ফেভারেবল, অক্সি হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য ফেভারেবল। কিন্তু টিস্যুর ওখানে কি, PO2 লো, বাকিগুলো দেখো লেখা আছে হাই, হ্যাঁ কি না? যেটা কি করে, অক্সি হিমোগ্লোবিনকে ভেঙে দিয়ে অক্সিজেন আর হিমোগ্লোবিনকে আলাদা করে দেয়, ডিসোসিয়েশন করে দেয়, ভেঙে দেয়, উল্টাটা করে দেয়। ঠিক আছে। আর স্যার আমাদের 100 ml ব্লাড কত ml অক্সিজেনকে ক্যারি করতে পারে? মোটামুটি 5 ml অক্সিজেনকে ক্যারি করতে পারে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে। তো অক্সিজেনের ট্রান্সপোর্ট হয়ে গেল, এবার চলে আসা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট। কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট তোমাদেরকে বুঝালাম। কার্বন ডাই অক্সাইড তিন ভাবে ক্যারি হতে পারে। আরবিসির মধ্যে কার্বামিনো হিমোগ্লোবিন, হ্যাঁ কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে কত পার্সেন্ট, 20 থেকে 25%, অন অ্যান এভারেজ 23% ধরে চলো। প্লাজমার মধ্যে ডিজলভ স্টেটে মানে H2CO3, এই স্টেটে তোমার হবে হচ্ছে 7%, আর বাইকার্বনেট আয়ন হবে হবে ম্যাক্সিমাম 70%। ঠিক আছে। তো আমরা উম, উম, তো এখানে তিনটাই আছে। তো আরবিসির ক্ষেত্রে, আরবিসি যদি দেখো কত পার্সেন্ট ক্যারি করে, এগুলো লেখা আছে যে আরবিসি হিমোগ্লোবিন যদি কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন কত পার্সেন্ট, 20 থেকে 25%। ঠিক আছে। আর এটাও কিন্তু, এটাও এটারও জন্য কি লাগবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডটা এখানে মেইন ফ্যাক্টর। কার্বন ডাই অক্সাইড অফ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এখানে একটা একটা মেইন ফ্যাক্টর, কিন্তু এছাড়াও পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনও কিন্তু একটা মেজর ফ্যাক্টর। তাহলে আমার এখানে জিনিসটা এবার ভালো করে অ্যান্সার দিবা। কার্বন ডাই অক্সাইড বাইন্ডিং উইথ হিমোগ্লোবিন, ফর্মিং কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, এটার জন্য কিরকম কন্ডিশন দরকার, PCO2 আর PO2, এবার আমাকে বলো। কি বললাম আমরা? হ্যাঁ এই যে এই এই দিকে অ্যারোটা আমি এই দিকে দিয়েছি, হ্যাঁ কি না? মানে কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিন বাইন্ড হয়ে কার্বামিনো হিমোগ্লোবিনের জন্য এই যে PCO2 আর PO2 কোনটা বেশি হতে হবে, কোনটা কম হবে? PCO2 বেশি হতে হবে আর PO2 কম হতে হবে। এটা কোথায় হবে এবার বলো, অ্যালভিওলাইতে না টিস্যুতে? এটা টিস্যুর ওখানে হবে, ভেরি গুড, কারণ টিস্যুতেই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এইবার উল্টাটা যদি হতে হয়, তাহলে PCO2 PCO2 কম হতে হবে আর PO2 কম হতে হবে, সরি PO2 বেশি হতে হবে। আর ওটা কোথায় হবে, অ্যালভিওলাইয়ের ওখানে। তাহলে ওই অ্যালভিওলাইয়ের ওখানে গিয়েই হিমোগ্লোবিন আর কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইয়ের মধ্যে ঢুকে যাবে, ওরা বের করে দিয়ে দেবে। বুঝাতে পারলাম? তাহলে টিস্যুর ওখানে কিরকম কন্ডিশন, PCO2 হাই, PO2 লো। আর অ্যালভিওলাইয়ের ওখানে কিরকম কন্ডিশন, PCO2 লো, PO2 হাই। হয়ে গেল, যেটা ডিসোসিয়েশন করবে, আগেরটা ফরমেশন করবে আর পরেরটা ডিসোসিয়েশন করবে। হয়ে গেল। তাহলে এটা আরবিসি তে অত ঝামেলা নাই, আরবিসি যে এত অ্যালভিওলাই হয়েছে। কিন্তু আরো দুটো তো ফর্ম আছে, আরো দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ডিজলভ ফর্মে হয়, ডিজলভ ডিজলভ ফর্মে হতে পারে, ডিজলভ ফর্ম মানে কার্বনিক অ্যাসিড ফর্মে হতে পারে, আর আয়ন ফর্মে হতে পারে, আয়ন।
আয়ন মানে বাইকার্বনেট আয়ন, এই ফর্মে হতে পারে। এবার এইটা গোটাটাই কিন্তু প্লাজমার মধ্যে, গোটাটাই কোথায়, প্লাজমার মধ্যে, ঠিক তো, ঠিক আছে তো। এবার প্লাজমার মধ্যে কি আছে, জল, জলের সাথে কার্বন ডাই অক্সাইড লেগে কার্বনিক অ্যাসিড বানাবে, মানে ডিজলভ হয়ে গেল জলের মধ্যে। কোন এনজাইম দিয়ে হবে, কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে হবে, ঠিক আছে। আর এই কার্বনিক সেম অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা আরো একটা কাজ করতে পারে, কিছুটা কার্বনিক অ্যাসিডকে ব্রেক ডাউন করে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নকে আলাদা করে দিতে পারে। বুঝতে পারলাম। তাহলে আমাকে এটা বলো এবার, বলো তো দেখি, বলো তো দেখি, এই ব্যাপারটা কোথায় হবে, এই ব্যাপারটা টিস্যুতে হবে না অ্যালভিওলাইতে হবে? এই ব্যাপারটা হবে টিস্যুর ওখানে, দেখো তো, কারণ টিস্যুতেই তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই কি না? আর উল্টা ব্যাপারটা কোন দিকে হবে, অ্যালভিওলাইতে হবে। কারণ অ্যালভিওলাইতে এই তোমার বাইকার্বনেট বলো বা কার্বনিক অ্যাসিড বলো, এগুলোর থেকে কার্বন ডাই অক্সাইড মানে আলাদা হয়ে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইয়ের মধ্যে ঢুকে যাবে। তো এই জিনিসটাই এখন আমি কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে গোটা ব্যাপারটা ভালো করে বুঝাচ্ছি। এই যে কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে গোটা ব্যাপারটা আমি ভালো করে বুঝাচ্ছি, ভালো করে শুনবা। আমার এখানে আছে, প্রথমে দেখো টিস্যুর এখানে বুঝাচ্ছি, টিস্যু বুঝাচ্ছি কোথায়, টিস্যুর এখানে। স্যার এগুলো বইতে আছে না, তাও লাগবে। টিস্যুর এখানে, ঠিক, ভালো করে শোনো মন দিয়ে, একটু কঠিন লাগতে পারে। টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেলের মধ্যে তো সবসময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই কি না? এই কার্বন ডাই অক্সাইডটা টিস্যু থেকে চলে আসলো, এটা কি বলতো, ব্লাডের প্লাজমা। তার মানে এটা কি বলতো, ব্লাড ক্যাপিলারির ওয়ালটা, যার মধ্যে ব্লাড রান করছে, তাই কি না? ব্লাড ক্যাপিলারি ওয়াল, দেখো এখানে লেখা আছে ক্যাপিলারি ওয়াল। তাহলে টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার অনেক সময় বেশি থাকে, 46, তাই কি না? আর ব্লাডের মধ্যে কত থাকে, 40। তাহলে এখানে হাই আর এখানে লো। তাহলে হাই থেকে লো এর দিকে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, কার্বন ডাই অক্সাইড ঢুকলো, তাই কি না? এবার কিছুটা কার্বন ডাই অক্সাইড চলে গেল হচ্ছে তোমার ইয়ের মধ্যে, আরবিসির মধ্যে। এবার আরবিসির মধ্যে কার্বন ডাই অক্সাইড কি হতে পারে, হিমোগ্লোবিনের সাথে লেগে যেতে পারে, হ্যাঁ কি না? হিমোগ্লোবিনের সাথে লেগে যেতে পারে। যদি হিমোগ্লোবিনের সাথে লাগে, তাহলে বানাবে কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে কি বানালো, কার্বামিনো হিমোগ্লোবিন বানালো, হয়ে গেল। তো কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে কত পার্সেন্ট, 20 থেকে 25% হলো। কিন্তু কিছুটা কার্বন ডাই অক্সাইড, এইদিকে দেখো, কিছুটা কার্বন ডাই অক্সাইড জলের সাথে লেগে কি বানালো, কার্বনিক অ্যাসিড বানালো। কোন এনজাইম এটাতে হেল্প করবে বলো, এখনই বুঝালাম, কার্বনিক অ্যানহাইড্রেস, তাই কি না? এই এই ফর্মে কত পার্সেন্ট বলো, এই ডিজলভ ফর্মে কত পার্সেন্ট, 7%। ডিজলভ ফর্মে হচ্ছে 7%। কিন্তু কিছুটা কার্বনিক অ্যাসিড আবার কি হয় বলতো, ভেঙে যায়, ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন বানায়, বাইকার্বনেট আয়ন বানায় আর হাইড্রোজেন আয়ন বানায়। কোন এনজাইম হেল্প করবে, কার্বনিক, এই যে দেখো লেখা আছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই বাইকার্বনেট আয়নটা চলে যাবে হচ্ছে, এই যে দেখো প্লাজমার মধ্যে চলে গেল, প্লাজমার মধ্যে চলে গেল। আর হাইড্রোজেন আয়নটা ওটা তো দরকার নাই, এই জায়গাগুলো আমি আর বলছি না, নিচের এই পার্ট গুলো আমি আর বলছি না, ঠিক আছে, এগুলো অত দরকার নাই। ক্লোরাইড শিট মডেল মডেল চলে আসবে, তুমি এইটুকুনি বুঝতে পারলে কিনা বলো। এই বাইকার্বনেট যেটা তৈরি হলো, সরি, এই কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হলো স্যার, এটা এটা কিন্তু আরবিসির মধ্যে থাকবে না, এটা কিন্তু চলে আসবে, বুঝলা? এটা তোমার, না সরি, এখানে এক সেকেন্ড, আমি ভুল জায়গায় 7%টা লিখছি, এখানে অলরেডি লেখাই আছে। আহ, এই যে দেখো, কার্বনিক অ্যাসিড ডিজলভ ইন প্লাজমা, মানে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, ওয়াটার মিলে বানাচ্ছে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এই যে এইখানে ডিজলভ লেখাই আছে, এই ফর্মে কত পার্সেন্ট, 7% হলো তো। আর কিছুটা কার্বন ডাই অক্সাইড যে ভিতরে ঢুকে গেল, কিছুটা কার্বন ডাই অক্সাইড যে ভিতরে ঢুকে গেল, তার মধ্যে কিছুটা তো কার্বামিনো হিমোগ্লোবিন বানাচ্ছে, কিছুটা বানাচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে এই যে হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে গেল আর বাইকার্বনেট আয়ন আলাদা হয়ে গেল। এই বাইকার্বনেট আয়নটা আবার বাইরে বেরোচ্ছে, এই যে HCO3 মাইনাস।
তাহলে এইটা এই ফর্মে হচ্ছে তোমার কত পার্সেন্ট, 70%। তাহলে 70% প্লাস 7%, 77% প্লাস 23%, টোটাল 100%। বুঝতে পারলাম? আমি ভুল করে আগে আরবিসির ভিতরে ডিজলভ কথাটা লিখে দিয়েছিলাম, আরবিসির ভিতরে না, ওটা তো প্লাজমার মধ্যে হতে হবে, হ্যাঁ কি না? প্লাজমার মধ্যে ডিজলভ স্টেটে হবে এইভাবে, যেটা হচ্ছে 7%। হয়েছে? তাহলে এটা কোথায় হচ্ছে, এটা টিস্যুর এখানে হচ্ছে, এটা টিস্যু সেলের ওখানে হচ্ছে। কিন্তু এটা যদি এই আরবিসি গুলো যখন অ্যালভিওলাইতে যাবে তখন কি হবে, তখন কি হবে? তাহলে এখন ওই এইটা হবে অ্যালভিওলাই, এই বেলুনটা হবে অ্যালভিওলাই। এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি ওয়াল হলো, আর এটা হচ্ছে আরবিসি। ঠিক? এবার মন দিয়ে দেখো, আরবিসি, এই যে আরবিসি রেড ব্লাড সেল, আর এই যে বাইরের দিকে আছে প্লাজমা, এই যে এইটাকে ভাবো প্লাজমা। তাহলে প্লাজমার মধ্যে দেখো তো, একটু আগে আমি বুঝালাম না, বাইকার্বনেট আয়ন গুলো বাইরে বেরোয় আসছিল, কত পার্সেন্ট ছিল, 70%, হ্যাঁ কি না? আর ডিজলভ স্টেটেও কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ কি না? ডিজলভ স্টেটে কার্বন ডাই অক্সাইড কত আছে, 7%, হ্যাঁ কি না? আর এই যে কার্বামিনো হিমোগ্লোবিন কবে কত পার্সেন্ট আছে, 23%। এবার এই জিনিসগুলো আরবিসি আর প্লাজমা থেকে এই কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড আর এই কার্বন ডাই অক্সাইড কিভাবে অ্যালভিওলাইতে যায় দেখবা। হচ্ছে? তাহলে প্রথমে কি হয়, অ্যালভিওলাইতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি, ইয়েস অর নো? অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অ্যালভিওলাইতে বেশি, ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার দেখো কম। তাহলে অক্সিজেন ঢুকলো। আর আমরা দেখেছি, একটু আগেই তোমাদেরকে বুঝালাম, এই যে দেখো তো এই জায়গাটায় আমি বুঝালাম যে অ্যালভিওলাই এর জায়গায় তোমার অ্যালভিওলাইতে কন্ডিশনটা উল্টা হয়, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি আর কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার কম। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিনটা কি হয়ে যাবে, ডিসোসিয়েশন, মানে ভেঙে যাবে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো, নাকি হারায় গেলা? তো অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি হলে এই যে কার্বামিনো হিমোগ্লোবিন যে আছে, কার্বামিনো হিমোগ্লোবিন ভেঙে যাবে। দেখো কার্বামিনো হিমোগ্লোবিন দেখো ভেঙে গেল, ভেঙে গিয়ে অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সাথে লেগে যায় তাহলে অক্সি হিমোগ্লোবিন বানালো, এদিকে কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে গেল। ঠিক? এই কার্বন ডাই অক্সাইডটা আরবিসি থেকে বাইরে বেরোয় আসলো। ঠিক আছে? কিন্তু প্লাজমার মধ্যে যে বাইকার্বনেট আয়নটা ছিল, এই বাইকার্বনেট আয়নটা আবার আরবিসির মধ্যে ঢুকবে, ঢুকে এই দিক থেকে হাইড্রোজেন আয়নের সাথে লাগবে, হাইড্রোজেন আয়নের সাথে লেগে কার্বনিক অ্যাসিড বানাবে। কোন কোন এনজাইম দিয়ে বলো, কার্বনিক অ্যানহাইড্রেজ, হ্যাঁ কি না? এই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওয়াটার আলাদা হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে, কে করবে বলো, কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বন ডাই অক্সাইডটা এই যে বাইরে বেরোয় আসলো। তাহলে এখান থেকে আসলো কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আসলো কার্বন ডাই অক্সাইড, আবার ডিজলভ ফর্মে আছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার এখানে বেড়ে গেল, আর এখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার কম। তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে চলে গেল। বুঝতে পারলা জিনিসটা? তাহলে এগুলা কত কিছু লাগবে না, কিন্তু এইটা একটু তো বুঝতেই হবে না, একটু বইয়ের বাইরে একটু জিনিসগুলো জানতে হয়। এগুলো বইতে নাই কিন্তু তাও একটু জানতে হবে। তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার, কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্টের জন্য একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, যেটার নাম কি, কার্বনিক অ্যানহাইড্রেজ। যে কার্বন ডাই অক্সাইডের সাথে ওয়াটারকে লাগিয়ে কার্বনিক অ্যাসিড বানায়, কার্বনিক অ্যাসিড থেকে আবার বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন বানায়, আবার উল্টাটাও করে, বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নকে লাগিয়ে কার্বনিক অ্যাসিড বানায়, কার্বনিক অ্যাসিডকে ভেঙে দিয়ে আবার ওয়াটার আর কার্বন ডাই অক্সাইডও বানায়। উপরেরটা এইদিকে কোনটা কোথায় হবে, টিস্যুর ওখানে, আর এইদিকে কোথায় হবে, অ্যালভিওলারে। বুঝতে পারলাম? তাহলে এইটা মার্ক করে রাখো, এই যে এখানে, আরবিসি contains very high concentration of enzyme carbonic anhydrase. A minute quantity of same is present in plasma too. মানে কার্বনিক অ্যানহাইড্রেস বেশিরভাগই থাকে আরবিসির মধ্যে, কার্বনিক অ্যানহাইড্রেস বেশিরভাগ কোথায় থাকে বলেছে, আরবিসির মধ্যে, আর কম অল্প থাকে প্লাজমার মধ্যে। আর এই রিয়াকশনটা করায় টিস্যুর ওখানে কি করায় আমি বলে দিয়েছি, তাই কি না? আর অ্যালভিওলার সাইডে কি করায় আমি ওটাও বলে দিয়েছি। তাহলে স্যার আমাদের 100 ml, 100 ml ব্লাড কত ml কার্বন ডাই অক্সাইড ক্যারি করে, 4 ml কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। হয়েছে?
এবার চলে আসো রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন যে স্যার আমরা নর্মাল ব্রিদিং করব নাকি হাঁপিয়ে হাঁপিয়ে ফোর্সফুলি ব্রিদিং করব, এই রেগুলেশনটা কে করে? এই রেগুলেশনটা করে হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেনের মধ্যে একটা জায়গা আছে, এই দেখো, তোমাদের ছোটবেলার পড়া, ঠিক আছে? ব্রেনের, এইটা তো ফোর ব্রেন, এফ বি লিখে দিলাম ফোর ব্রেন। তারপরে এইটা হচ্ছে মিড ব্রেন, এম বি লিখে দিলাম মিড ব্রেন, তাই কি না? আর এইটা, এইটা কি? এইটা হচ্ছে তোমার হাইন্ড ব্রেন, এটা হচ্ছে হাইন্ড ব্রেন। তো হাইন্ড ব্রেনের মধ্যে দুটা জায়গা আছে, মনে আছে তোমাদের? উপরের এই খোলা জায়গাটার নাম হচ্ছে পন্স, আর নিচের এই যেখান থেকে, যার নিচ থেকে স্পাইনাল কর্ড শুরু হয়েছে, তার উপরের এই জায়গাটার নাম মেডুলা। মনে আছে তো? তা এই জায়গাটাই যদি আমি এখানে এবার বড় করে দেখাই, দেখো এখানে যদি বড় করে দেখাই, এই যে দেখো এখানে পন্স, হ্যাঁ, আর এই যে দেখেন নাও এই জায়গাটা হচ্ছে মেডুলা। হয়েছে? এইবার তোমার মেডুলার মধ্যে দেখো একটা রেসপিরেটরি সেন্টার আছে। মেডুলার মধ্যে একটা, এই জিনিসগুলো লাগবে না, এইগুলো লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এগুলো লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে তোমার, তো দেখো পন্সের মধ্যে, এই যে পন্সের এখানে যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এটার নাম হচ্ছে তোমার কি বললাম, নিউমোট্যাক্সিক সেন্টার। এই জায়গাটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, পন্সের মধ্যে যে জায়গাটা আছে, হ্যাঁ। আর মেডুলার মধ্যে এই যে জায়গাটা আছে, মেডুলাটার এর জায়গাটার নাম হচ্ছে রিদম সেন্টার, রিদম সেন্টার। বুঝতে পারলাম? তো তোমার রিদম সেন্টারটা হচ্ছে নর্মাল, নর্মাল ব্রিদিং এ হেল্প করে। রিদম সেন্টারটা কিসে হেল্প করে? নর্মাল ব্রিদিং এ হেল্প করে, কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে মডারেট করে, মডারেট। মডারেট করা মানে তো কখন তোমাকে হাঁপাতে হবে, কখন হাঁপানোটা কমাতে হবে, ওই মডারেশনটা নিউমোট্যাক্সিক সেন্টার করে। তো নিউমোট্যাক্সিক এই দিয়ে দাও, নিউমোট্যাক্সিক সেন্টারের কাজটা ওটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। মেইনলি কে কাজ করে বলতো? মেডুলার মধ্যে যে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে নর্মাল ব্রিদিংটা হচ্ছে কে করে? মেডুলাই করে। মেডুলার এই জায়গাটার মধ্যে কি সেন্টার আছে বললাম? মেডুলার জায়গাটার নাম কি? রিদম সেন্টার, হ্যাঁ। আর পন্সের মধ্যে যে জায়গাটা আছে ওটার নাম কি বললাম? নিউমোট্যাক্সিক সেন্টার। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে দেখো অনেক নিউরাল কানেকশন আছে। তোমার দেখো নিউমোট্যাক্স, সরি, রিদম সেন্টার থেকে দেখো কিছু নার্ভ কানেকশন গেছে আমাদের চেস্টের মাসেল গুলোতে, হ্যাঁ কি না? চেস্টের মাসেলে দুটো রিবসের মাসেলের মাঝখানে যে মাসেলটা, ওটার নাম কি বলেছিলাম আগের দিন? ইন্টার ইন্টারকোস্টাল মাসেল। ধরো নাও ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলের সাথে কানেক্টেড আছে, তারপরে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথেও কানেক্টেড আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথেও কানেক্টেড আছে। আবার কার সাথে কানেকশন দেখাচ্ছে বলো? ডায়াফ্রামের সাথেও কানেকশন দেখাচ্ছে। আর আগের দিন আমি ব্রিদিং করিয়েছি, ব্রিদিং এ এই মাসেল গুলোর অনেক বড় সিগনিফিকেন্ট আছে, হ্যাঁ কি না, ভলিউম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে। তো এখান থেকেই সিগন্যাল যায়। দেখো এখানে লেখা আছে পজিটিভ, পজিটিভ সিগন্যাল মানে কি, মানে কখন আমাকে ব্রিদিং বাড়াতে হবে বা কমাতে হবে, ঠিক আছে? যদি মনে করো এইবার মডারেশন কখন হবে, মডারেট কখন হবে, কখন আমরা হাঁপাবো? যদি আমাদের বডিতে কার্বন বা ব্লাডের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় আর হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, এগুলো যদি বেড়ে যায়, তখন দেখো এই যে দেখো এখানে লেখা আছে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে পজিটিভ সিগন্যাল আসছে। এই প্লাস সিম্বল মানে কি? পজিটিভ সিম্বল। তখন কি বলতো? নিউমোট্যাক্সিক সেন্টার
এই মাসেল মানে মেডুলাকে মানে রিদম সেন্টারকে সিগন্যাল পাঠাবে, তখন রিদম সেন্টার এই মাসেল গুলোতে সিগন্যাল পাঠাবে, তখন মাসেল গুলো বেশি বেশি করে ব্রিদিং আউট করে কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে দিবে। বুঝতে পারলা? এবার যখন কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে গেল, তখন নিউরোটক্সিক সেন্টার থেকে আবার নেগেটিভ সিগন্যাল যাবে। দেখো নেগেটিভ সিগন্যাল, নেগেটিভ সিগন্যাল যাওয়া মানে কি, রিদম সেন্টার এখন যে ফোর্সফুলি যে ব্রিদিং আউট করার ছিল, এখন ওটা ধীরে ধীরে মানে হাঁপানোটা ধীরে ধীরে কমবে। বুঝতে পারলা জিনিসটা? তাহলে রিদম সেন্টার আর নিউমোট্যাক্সিক সেন্টার খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেউ তো কিছুই শুনলো না, গোটা পড়াটাই শুনলো না। তাহলে হিউম্যান বিং হ্যাভ এ সিগনিফিক্যান্ট এবিলিটি টু moderate maintain and moderate respiratory rhythm to suit demands of the body tissue। তাহলে এটা নিউরাল সিস্টেম দিয়ে ইয়ে হয়, কন্ট্রোল হয়। কোথায় আছে? মেডুলার রিজিয়নের মধ্যে আছে, ব্রেনের মেডুলার রিজিয়নে যেটা আছে ওটার নাম কি বললাম? রেসপিরেটরি রিদম সেন্টার। এটা প্রাইমারিলি রেসপন্সিবল, মানে নর্মাল ব্রিদিংটা এই করায়, নর্মাল ব্রিদিংটা এই করায়। কিন্তু পন্সের মধ্যেও আর একটা সেন্টার আছে উপরে, যেটার নাম কি বললাম? নিউমো ট্যাক্সিক সেন্টার। ও কি করে বললাম? ও কি করে? মডারেট করে, মানে হাঁপানো, হাঁপাবো কি, হাঁপানো বাড়ায় বা হাঁপানো কমায়। তাহলে এই সেন্টার থেকেই দেখো, এই যে নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন অ্যান্ড দেয়ার বাই অল্টার দ্য রেসপিরেটরি রেট। মানে ইন্সপিরেশনের রেটটাকে কমায়। আর রিদম সেন্টারের এখানে কি আছে? কেমো সেন্সিটিভ এরিয়া আছে রিদম সেন্টারের ওখানে, রিদম সেন্টার না মেডুলাতে, হ্যাঁ কি না? ওখানে কি আছে? কেমো সেন্সিটিভ এরিয়া। স্যার কোথায় কেমো সেন্সিটিভ এরিয়া? এই যে গোল গোল গুলো যে দেখা যাচ্ছে, এই গোল গোল গুলোই কেমো, এই যে এইগুলো হচ্ছে কেমো সেন্সিটিভ এরিয়া। এই কেমো সেন্সিটিভ এরিয়া গুলো রিদম সেন্টারে আছে, যেগুলো কিসের উপরে বেশি সেন্সিটিভ বললাম? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নের প্রতি বেশি সেন্সিটিভ। যদি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হয়ে গেলেই কি বলতো, সিগন্যাল পাঠাবে, রিদম সেন্টারকে সিগন্যাল পাঠাবে, রিদম সেন্টার তখন নেসেসারি অ্যাডজাস্টমেন্ট করবে। ঠিক আছে? সরি, আমি তো একটা জিনিস ভুল বললাম। কেমো সেন্সিটিভ এরিয়াটা আমি তোমাদেরকে মেডুলাতে দেখাই দিলাম ভুল করে। মেডুলাতে ওটা কেমো সেন্সিটিভ এরিয়া হবে না, ওটা হবে পন্স। এগুলো হবে হচ্ছে তোমার কেমো সেন্সিটিভ এরিয়া, এই যে এইগুলো। তাহলে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, তখন ওটাকে ডিটেক্ট করে নিবে এই কেমো সেন্সিটিভ এরিয়া, তখন কেমো সেন্সিটিভ এরিয়াকে পজিটিভ সিগন্যাল পাঠাবে। তখন আমাদের মাসেল গুলোতে সিগন্যাল পাঠাবে, তখন ব্রিদিং রেট বেড়ে যাবে। আর যদি ঠিকঠাক হয়ে যায় তখন নেগেটিভ সিগন্যাল পাঠাবে, তখন আবার ব্রিদিং রেট নর্মাল হয়ে যাবে। বুঝতে পারলা জিনিসটা? না বুঝতে পারলে বলো। আর আচ্ছা স্যার, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে যে ডিটেক্ট করতে পারে, সেটা আবার কিভাবে ডিটেক্ট করতে পারে? এই যে ধরো না, তোমার ব্লাড দিয়ে, ভাবো তোমার ব্লাড দিয়ে এখান দিয়ে মনে করো ব্লাড বেরোচ্ছে, হার্টের এখান দিয়ে ব্লাড বেরোচ্ছে, বুঝতে পারলাম? এবার হার্টের এই যে এখান দিয়ে যে মেইন আর্টারি দিয়ে যে অক্সিজেন্টেড ব্লাড বেরোয়, এটার নাম কি? তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি যেন ছিল, অ্যাওর্টা, হ্যাঁ কি না? এইটার নাম কি ছিল? অ্যাওর্টা আর মেইন আর্টারি। এই অ্যাওর্টার যে এখানে কার্ভ হচ্ছে, কার্ভ মানে এই যে এখানে যে বেঁকে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চের এখানে দেখো রিসেপ্টর আছে, এইটার নাম হচ্ছে অ্যাওর্টিক বডি। এইটার নাম কি? অ্যাওর্টিক বডি। আর এইখান থেকে অক্সিজেন্টেড ব্লাড আবার দেখো ব্রেনেও যাচ্ছে। ব্রেনে যে ব্লাড ভেসেল দিয়ে তোমার অক্সিজেন্টেড ব্লাড যায়, সেটার নাম হচ্ছে ক্যারোটিড আর্টারি। এই দেখো ক্যারোটিড আর্টারির মধ্যেও দেখো আবার কিছু রিসেপ্টর আছে, দেখা যাচ্ছে রিসেপ্টর গুলো, এগুলোর নাম হচ্ছে ক্যারোটিড বডি। তাহলে এই সব জিনিসগুলো দেখো আমাদের ব্রেনের রিদম সেন্টারের সাথে কানেক্টেড। দেখো এগুলো সব কোথায় চলে গেছে? আমাদের রিদম সেন্টারের সাথে কানেক্টেড, হ্যাঁ কি না? তাহলে যদি তোমার ব্লাডের মধ্যে কোনো, যদি কি বেড়ে যায় বলো, যদি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন, হ্যাঁ কি না, যেই ব্লাডটা যাচ্ছে দেখা গেলো ওর মধ্যে হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে আর কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, যেই ব্লাডটা যাচ্ছে, তাহলে এই রিসেপ্টর গুলো ওটাকে ডিটেক্ট করে নেবে। বুঝতে পারলা? এই রিসেপ্টর গুলো ওগুলোকে কি করে নেবে? ডিটেক্ট করে নেবে, ডিটেক্ট করে নিয়ে পাঠাবে কোথায়?
যে ওই যে আমাদের পন্সের মধ্যে যেটা আছে, পন্সের মধ্যে কি আছে বললাম, নিউমোট্যাক্সিক সেন্টার, হ্যাঁ কি না? নিউমোট্যাক্সিক সেন্টারে পাঠাবে, তখন নিউমোট্যাক্সিক সেন্টার এই সিগন্যালটা পাঠাবে হচ্ছে রিদম সেন্টারে, মানে যেটা মেডুলাতে আছে। তারপরে মেডুলা কোথায় পাঠাবে, ওই যে আমাদের মাসেল গুলোতে সিগন্যাল পাঠাবে, চেস্টের মাসেল গুলোতে সিগন্যাল পাঠাবে। তখন মাসেল গুলো ওই যে হাঁপিয়ে হাঁপিয়ে এক কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নকে বের করে দিবে। বুঝতে পারলা জিনিসটা? আর যখন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আয়ন ঠিকঠাক হয়ে গেল, তখন আবার নেগেটিভ সিগন্যাল পাঠাবে নিউমোট্যাক্সিক সেন্টার রিদম সেন্টারকে, তখন আবার নর্মাল ব্রিদিং হবে। তাহলে এই লাস্টের এই পার্টটাও যে লেখা আছে যে রিসেপ্টরস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ মানে কি বললাম, অ্যাওর্টাটা যে এরকম ভাবে কার্ভ নিচ্ছে ওইখানে। আর ক্যারোটিড আর্টারি মানে কি বললাম বলো, ক্যারোটিড আর্টারি মানে কি বললাম বলো, ক্যারোটিড আর্টারি মানে কি বললাম, যেই আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা ব্রেনে যাচ্ছে, এই আর্টারির এখানেও আবার কিছু কি আছে, রিসেপ্টর আছে, যেগুলোর নাম ক্যারোটিড বডি। তো অ্যাওর্টিক আর্চ, এই যে এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, এই যে এইটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, এই যে এই কার্ভেচারটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, আর এইগুলা হচ্ছে ক্যারোটিড আর্টারি। এই জায়গায় কিছু রিসেপ্টর থাকে, এই যে এখানে একটা রিসেপ্টর, এখানে রিসেপ্টর দেখা যাচ্ছে। এই রিসেপ্টর গুলো কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে ডিটেক্ট করতে পারে। এই যে দেখো লেখা আছে যে ক্যান রিকগনাইজ চেঞ্জেস ইন কার্বন ডাই অক্সাইড এন্ড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আর ওই সিগন্যালটা কোথায় পাঠায়, সিগন্যালটা পাঠায় হচ্ছে আমাদের প্রথমে পাঠায় নিউমোট্যাক্সিক সেন্টারে, নিউমোট্যাক্সিক সেন্টার পরে পাঠায় রিদম সেন্টারে। তখন রিদম সেন্টার রিমিডিয়াল অ্যাকশন নিবে, মানে হাঁপাবে, হাঁপানোর সিগন্যাল পাঠাবে। এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনের কোনো রকমের রোল নেই, ইনসিগনিফিকেন্ট, মানে কোনো রকমের কি নেই, কোনো রকমের রোল নেই। হয়েছে? এবার চলে আসো ডিসঅর্ডার, অ্যাস্থমা। ডিসঅর্ডার হচ্ছে অ্যাস্থমা। এদিকে দেখো, প্রথমে এটা হচ্ছে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, তারপরে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের সাথে লেগে আছে অ্যালভিওলাই। এর আগের দিনই আমি এগুলো বুঝিয়েছি। এটা হয়ে গেল ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, আর এটা হয়ে গেল অ্যালভিওলাই, হ্যাঁ কি না? তো আপ টু ব্রঙ্কিওল এটাকে কি বলে বলো সাহিল, আপ টু ব্রঙ্কিওল কি বলে, কি পার্ট? এটাকে রেসপিরেটরি সিস্টেমের কি পার্ট বলে, কন্ডাক্টিং পার্ট। আর অ্যালভিওলাইকে কি বলে বলো? অ্যালভিওলাইকে কি বলে? এক্সচেঞ্জ পার্ট। এর আগের দিন যে পড়ালাম তাহলে কি বুঝলাম, দেখাবো আরেকবার? না, এটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট আপ টু ব্রঙ্কিওল। আর অ্যালভিওলাই যেখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে ওটা হচ্ছে এক্সচেঞ্জ পার্ট। কন্ডাক্টিং পার্ট দিয়ে শুধু অক্সিজেন ঢোকে কার্বন ডাই অক্সাইড বেরোয়, ওখানে কোনো এক্সচেঞ্জ হয় না। হ্যাঁ, কিন্তু অ্যালভিওলাই যখন এক্সচেঞ্জ হয় তাহলে এটা হলো এক্সচেঞ্জ পার্ট। এইবার যদি তোমার যদি তোমার ব্রঙ্কাই এন্ড ব্রঙ্কিওলের মধ্যে যদি কোনো রকমের ইনফ্লামেশন হয়, মানে কন্ডাক্টিং পার্টের মধ্যে যদি কোনো রকমের ইনফেকশন হয়, বুঝতে পারলা? তাহলে ডিফিকাল্টি ইন ব্রিদিং হয়, কজিং হুইজিং, হুইজিং মানে হুশ হুশ আওয়াজ হবে নিঃশ্বাস নেওয়ার সময়। এই কন্ডিশনটাকে বলে অ্যাস্তমা, হলো। আর যদি তোমার অ্যালভিওলার ওয়ালের মধ্যে কোনো রকমের ড্যামেজ হয়, মানে তোমার এক্সচেঞ্জ পার্টের মধ্যে যদি কোনো রকমের ইয়ে হয়, ড্যামেজ হয়, কিসের জন্য, সিগারেট স্মোকিং এর জন্য, তাহলে কি হবে, অ্যালভিওলাইটা এরকম কুঁচকে যাবে, অ্যালভিওলাই কুঁচকে যাবে, এরকম ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে ওটাকে কি হয়ে গেল, রেসপিরেটরি সারফেস কি হয়ে গেল, কমে গেল, ডিক্রিজ, তাই কি না? ওটাকে বলে এমফাইসেমা। আর এটা ক্রনিক ডিসঅর্ডার, ক্রনিক মানে অনেক দিন ধরে থাকবে, অনেক দিন ধরে থাকবে আর সহজে সারবে না। ঠিক আছে, বুঝতে পারলা অ্যাস্থমা কি আর এমফাইসেমা কি? অ্যাস্থমা কোন জায়গাটায় হচ্ছে মেনলি কন্ডাক্টিং পার্ট, আর এমফাইসেমা হচ্ছে এক্সচেঞ্জ পার্ট, অ্যালভিওলাই। আর অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, অকুপেশন মানে কি বলো? অকুপেশন মানে কি? কাজ। অকুপেশন মানে কি? কাজ। তো যারা গ্রাইন্ডিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে কোনো কিছু ভাঙা, বা স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা কোল ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেই লেবার গুলো, বুঝতে পারছো?
তো তারা তো অনেক ডাস্ট পার্টিকেল, তারপরে হচ্ছে অনেক ডাস্ট পার্টিকেল, তারপরে কোল পার্টিকেল, এগুলোর এক্সপোজারে চলে আসে, হ্যাঁ কি না? তাহলে ওদের অকুপেশনের জন্য ওরা লং টাইম ধরে এই সব জিনিসের এক্সপোজারে থাকার জন্য ওদের কি এগুলোর প্রতি আর যে বডির যে ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি ক্যান নট ফুললি কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। ওদের বডিটা আর মানে কত আর করবে, হ্যাঁ কি না? তাহলে লং এক্সপোজার ক্যান গিভ রাইজ টু ইনফ্লামেশন লিডিং টু ফাইব্রোসিস। এটা একটা লাংসের ডিজিজ। কি রকম? প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু, লাংসের ফাইব্রাস টিস্যু গুলো ফুলে যাবে, thus causing serious lung damage. Worker in such industry should wear protective mask। ঠিক আছে, চলো। Okay, done.